ওয়েলকাম প্রত্যেককে স্ট্যাটিক জিকের নতুন একটি ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই। ঠিক যেমনটা বলেছিলাম যে একটা দুর্দান্ত ক্লাস আসছে, সেটা হলো আন্তর্জাতিক সংস্থার উপর, মানে টোটাল ইন্টারন্যাশনাল যে ব্যাপারটা আছে আইআর টাইপসের, যেটা কিছুটা পলিটির উপর, সেইটা সম্পূর্ণটা এই একটা ভিডিওর মাধ্যমেই কভার হয়ে যাবে। আমরা মেনলি টার্গেট করে এগোচ্ছি WBP KP 2024কে। আমাদের স্ট্যাটিক জিকেই চলছে, ক্লাস নাম্বার 38, অর্থাৎ এর আগে 37 পর্যন্ত হয়ে গেছে ক্লাস। সেগুলো যারা দেখোনি তারা এই চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানে দেখবে সুন্দরভাবে ক্লাসগুলো পরপর দেওয়া আছে। তাহলে ধীরে ধীরে ক্লাসটা এগিয়ে নিয়ে যাই, তাহলে বুঝতে পারবে যে আজকের টপিকে কতগুলো বিষয় ইনক্লুড করা হয়েছে এবং ক্লাসটা একটু লম্বা হবে, তাই সবাই ধৈর্য ধরে ক্লাসটা মন দিয়ে করবে। ঠিক আছে? আচ্ছা, চলো এগিয়ে যাই। প্রথমেই দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক সংস্থাসমূহতে আমি প্রথমেই যেটা দিয়েছি সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস সম্বন্ধে, অর্থাৎ রাষ্ট্রপুঞ্জ বা সম্মিলিত জাতিপুঞ্জ। এটা কি বা এটা কেন দরকার পড়লো, সেটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1939-এ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো। এই যে বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা তৈরি হলো, এই রকম ভয়াবহতা যাতে আর না তৈরি হয়, এরকম বিশ্বযুদ্ধ যাতে আর না হয়, সেই জন্য একটা নিরাপত্তার আশায় রাষ্ট্রপুঞ্জ বা ইউনাইটেড নেশনসের জন্ম হলো। সেটা কবে হলো? 1945 সালে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 পর্যন্তই মোটামুটি চলেছিল। তা সেই 1945 সালে 24শে অক্টোবর ইউনাইটেড নেশনস গঠিত হলো। আর এই 24শে অক্টোবরটাকেই UN ডে হিসেবে পালন করা হয়। যে কটা আমি লাইন তোমাদেরকে একদম ডাইরেক্ট করিয়ে দিচ্ছি, এই প্রতিটা লাইন পরীক্ষাতে এসেছে, এইটুকু মাথায় রাখবে। আর একটাও আজে বাজে ইনফরমেশান দিইনি, যা দিয়েছি একদম কংক্রিট। ধরে নাও প্রতিটা লাইন পরীক্ষাতে আসার মতো, ঠিক আছে? আসলে এতটাই ইম্পর্টেন্ট এই নোটটা। আচ্ছা, রাষ্ট্রপুঞ্জের এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক। নিউ ইয়র্কটা কোথায়? এটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রতে। মার্কিন যুক্তরাষ্ট্র মানে হচ্ছে USA, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যাকে আমরা আমেরিকা নামেও চিনছি। আচ্ছা, মার্কিন রাষ্ট্রপতি মানে তৎকালীন আর কি, তখন যখন রুজভেল্ট ছিলেন, তিনি প্রথম দ্য ইউনাইটেড নেশনস এই যে নামকরণটা সুপারিশ করেছিলেন। ঠিক? আচ্ছা, এবার হচ্ছে এই যে রাষ্ট্রপুঞ্জ, এই রাষ্ট্রপুঞ্জের কি আছে, এর গঠনে আমরা কি পাবো, সেটা হচ্ছে একটা প্রস্তাবনা আছে, তাতে 19টা অধ্যায় আছে, যেমন আমাদের ভারতীয় সংবিধানের ভাগ করা আছে ঠিক সেরকমই, এবং 111টি ধারা আছে। রাষ্ট্রপুঞ্জটা না মানে অনেকটা বড় বিষয়, কিন্তু অতটা বড় বিষয় পুলিশের পরীক্ষাতে আসবে না। যারা ধরো ওই সমস্ত বিষয়ে অনার্স পড়াশোনা করেছে, তারা ভবিষ্যতে টিচার হিসেবে পরীক্ষা দিতে পারে, তাদের ক্ষেত্রে হয়তো খুব ডেপথ থেকে প্রশ্ন করা হবে, কিন্তু পুলিশের পরীক্ষাতে অত ডেপথ থেকে প্রশ্ন হবে না। তার কারণ হচ্ছে এখানে জেনারেল নলেজটা দেখতে চাইবে, একদম খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করা হবে না। ঠিক আছে? আচ্ছা, চলো নেক্সট। বর্তমানে রাষ্ট্রপুঞ্জের কটা সরকারি ভাষা রয়েছে? সেটা হলো 6টি সরকারি ভাষা রয়েছে, যেমন চীনা, ইংরেজি, রুশ, ফরাসি, স্পেনীয় এবং আরবি। এই প্রশ্নটা এই কিছুদিন আগে একটা পরীক্ষা হলো না, 7 SLST মাদ্রাসার হলো না, সেখানে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টেই প্রশ্নটা এসেছিল যে নিম্নোক্ত কোনটি রাষ্ট্রপুঞ্জের সরকারি ভাষা। 4টে অপশান ছিল, তার মধ্যে অপশানে ছিল আরবি। ঠিক আছে, এইটা হবে অ্যান্সার, বাকিগুলো অপশানে ছিল না। কিন্তু এই আরবিটাকে কেউ ভাববে কখনো? কখনোই ভাববে না। ঠিক আছে, কিন্তু কি বলতো, যারা পড়াশোনা করেছে, গভীর থেকে পড়াশোনা করেছে, তারা বিষয়গুলো জানে। ঠিক তো, প্রশ্ন এভাবেও জিজ্ঞাসা করে, কিন্তু ওই যে আমি বললাম যে কেবলমাত্র যারা টিচার লাইনের পরীক্ষা দেয় তাদের অনেক ডেপথ থেকে প্রশ্ন হয়, বাকি WBP লাইনের পরীক্ষাতে উপর ধারণা থাকলেই কিন্তু হয়ে যায়। ঠিক আছে?
আচ্ছা, অবশ্য WBCS এর ডেপ থেকে প্রশ্ন আসে, মানে WBCS টিচার না হলেও তো একটা এক্সিকিউটিভ লেভেলের বা বড় অফিসার র্যাঙ্কের এক্সাম না। আচ্ছা, নেক্সট, রাষ্ট্রপুঞ্জের যে সূচনা লগ্নে সরকারি ভাষা কিন্তু ছিল 5টি, পরবর্তীকালে এই আরবিটাকে যুক্ত করা হয়। বোঝা গেল? আচ্ছা, নেক্সট, রাষ্ট্রপুঞ্জের নিজস্ব পতাকা রয়েছে, আমাদের যেমন ভারতের পতাকা রয়েছে বা বিভিন্ন দেশে থাকে, সেই রকম রাষ্ট্রপুঞ্জেরও আছে। রাষ্ট্রপুঞ্জটা কি জিনিস, সেটা হচ্ছে সারা যে দেশ আছে, পুরো বিশ্বে যতগুলো দেশ আছে না, ততগুলো দেশের প্রতিনিধি বলতে পারো রাষ্ট্রপুঞ্জ। মানে আমাদের নর্মাল যদি কোনো প্রবলেম হয়, তাহলে আমরা আমাদের দেশে যে সকল পার্লামেন্ট, আরও যে সকল ধরো জায়গাগুলো আছে, হ্যাঁ, যেখানে বড় বড় দেশে যারা প্রতিনিধিত্ব করেন তারা গিয়ে সেখানে সাক্ষাৎ করেন, সেখানে ডিসকাস করেন, সেরকম হলো জাতিপুঞ্জতেও সেই একই ব্যাপার ঘটে। বিভিন্ন দেশের বড় বড় রাষ্ট্রপ্রধানরা গিয়ে তাদের সমস্যা হোক বা বিভিন্ন আলোচনা হোক, সেগুলো তারা রাখে। ঠিক আছে, তো রাষ্ট্রপুঞ্জের পতাকাটা হচ্ছে হালকা নীল টাইপসের এবং কেন্দ্রে একটা সাদা রঙের প্রতীক রয়েছে। আচ্ছা, এইবার এইটার দেখো, রাষ্ট্রপুঞ্জের মুখ্য অঙ্গ কটা আছে বা প্রিন্সিপাল অর্গানস কটা রয়েছে, সেটা হলো 6টি। অর্থাৎ আমরা পেলাম সরকারি ভাষা 6টি, আবার মুখ্য অঙ্গ 6টি। তাহলে মনে রাখতে অনেকটা কিন্তু সুবিধা হয়ে গেল, তাই না? এবার কি কি সেগুলো একটু দেখে রাখবে। সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, অছি পরিষদ, আন্তর্জাতিক বিচারালয় এবং সচিবালয়। এই আন্তর্জাতিক বিচারালয় থেকে আবার প্রশ্ন আসে, তো এইটা একটু আলাদা করে আমি পয়েন্ট করে তুলে ধরার চেষ্টা করেছি, দেখাচ্ছি। আগে এগুলো দেখে নিই। রাষ্ট্রপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন, সেটা হচ্ছে ট্রিগভিলি। অনেকে এটাকে আবার ট্রিগভিলাই বলে, মানে লাই। তো ঠিক আছে, লি লাই যেটাই অপশানে থাকবে পরীক্ষার সময় সেটা তোমরা দেখে নেবে। আর একটা হচ্ছে বর্তমান মহাসচিব রয়েছেন কে, আন্তোনিও গুতারেস। 2017 সালে ইনি মহাসচিব হয়েছেন, এখনও বহাল আছেন একই পদে। আচ্ছা, এই যে আন্তর্জাতিক বিচারালয়, একটু আগে বললাম ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আন্তর্জাতিক বিচারালয়, এইটা নিয়ে এবার একটু আলোচনা করব, কারণ আন্তর্জাতিক বিচারালয় থেকে না সেপারেটভাবে আবার প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। সেটা কি, যেমন ধরো সদর দপ্তর কোথায়, সেটা হলো নেদারল্যান্ডের হেগ শহরে, মনে থাকবে। আচ্ছা, নেক্সট, আন্তর্জাতিক বিচারালয়ের মোট বিচারপতির সংখ্যা হলো 15 জন। আর কি, আর হচ্ছে যে এই বিচারালয়ের যে বিচারপতি তারা 9 বছরের জন্য নির্বাচিত হন। বোঝা গেল? 9 বছরের জন্য তারা নির্বাচিত হয়। এই প্রতিটা লাইন, এই লাইনটা, এ লাইনটা সবগুলো পরীক্ষাতে চলে এসেছে, জানো? কোনো না কোনো পরীক্ষাতে প্রতিটা লাইন চলে এসেছে, রিপিট হয়েছে, একবার, দুবার, তিনবার, চারবার করে এসেছে। অর্থাৎ কতটা ইম্পর্টেন্ট এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, নেক্সট, আন্তর্জাতিক বিচারালয়ে ভারত থেকে নির্বাচিত বিচারপতি কে? মানে আমাদের ভারত থেকে যিনি একবার বিচারপতি হয়েছিলেন তিনি হলেন দলভীর ভান্ডারী। স্টার দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, চলো নেক্সট। এবার করব কি, এবার করব কিছু গুরুত্বপূর্ণ সংস্থা, তার প্রতিষ্ঠাকাল ও তার সদর দপ্তর। মানে কোনো একটা সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়েছে, হ্যাঁ, এবং তার সদর দপ্তর কোথায়, সেগুলো একটু জানার চেষ্টা করব। এখানে আমি একটা কথা বলে দিই যে প্রতিষ্ঠা সালটা মনে যদি নাও রাখতে চাও, 2-4টে প্রতিষ্ঠা সাল মনে রাখবে, কিন্তু সদর দপ্তর ভাই প্রতিটাই মনে রাখতে হবে। সদর দপ্তরে কিন্তু কোনো ছাড় নেই, ঠিক? আচ্ছা, এই যেমন ধরো ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা প্রতিষ্ঠা সাল মনে নাইবা রাখলে কিন্তু সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড মনে রাখতে হবে। যেটার প্রতিষ্ঠা সাল মনে রাখতে হবে সেটা আমি আলাদা করে গোল করে দেবো, ঠিক আছে? কিন্তু সদর দপ্তর প্রতিটাই মনে রাখতে হবে। আচ্ছা, ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যেটার সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড হচ্ছে সেই দেশটা, আর সুইজারল্যান্ডের জেনেভাতে, মানে জেনেভাটা অ্যাকচুয়াল লোকেশান, বুঝতে পারছো তো? আর এই জেনেভায় অপশানে বেশিরভাগ থাকবে, কিন্তু কোথাকার কোন জায়গা বা কোথাকার কি, এগুলো একটু জেনে রাখা ভালো। তারপরে দেখো ইন্টারপোল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন,
এটার সালটা মনে রাখবে 1923 সালে ইন্টারপোল গঠিত হয়। এটা হচ্ছে আন্তর্জাতিক লেভেলের পুলিশের অর্গানাইজেশন, যেটা হচ্ছে ফ্রান্সের লিওঁতে এর হচ্ছে সদর দপ্তর। এটা লিওঁ বানানটা অনেকে এভাবেও থাকতে পারে, হ্যাঁ লিওন থাকতে পারে, তো যেমন থাকবে বুঝতেই পারছো, একটু ইংলিশের সাথে বাংলার ট্রান্সলেশনে একটু সমস্যা থাকে। অ্যাকচুয়ালি ইংলিশটা অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু বাংলাটা একটু এদিক ওদিক মানে বানান হয়ে যায়, এই বিষয়গুলো তোমাদেরকে একটু বুঝতে হবে। আচ্ছা, নেক্সট এরপরে যেটা দেখব সেটা হলো IMF, অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। একটা কথা বলে দিই, IMF এবং WB এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট, সাল সহ তোমাদের মনে রাখতে হবে সদর দপ্তর। যেমন হচ্ছে IMF এবং WB অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক দুটোরই সদর দপ্তর ওয়াশিংটনের DC, ঠিক আছে। আর ওয়াশিংটনের DCটা কোথায়, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে। IMF প্রতিষ্ঠাতা হয় কবে, 1945 সালে। এইটার প্রতিষ্ঠা সাল কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে FAO মানে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এটার সদর দপ্তর হলো রোম। রোম কোথায়, ইতালিতে রয়েছে। আচ্ছা, নেক্সট IBRD ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্র সদর দপ্তর। নেক্সট ইউনেস্কো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইউনেস্কো, এটা তোমরা প্রতিষ্ঠা সালও মনে রাখবে, আবার ফ্রান্সের প্যারিসে এর সদর দপ্তর এটাও মনে রাখবে। ইউনেস্কো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনেস্কো এবং ইউনিসেফ দুটোই ভালো করে কিন্তু মনে রাখতে হবে। ইউনিসেফের দিকেও আমি যাচ্ছি, ওয়েট, এই যে ইউনিসেফ দুটোই মনে রাখতে হবে। ইউনিসেফ যেটা সেটা হলো 1946 সাল, ঠিক আছে, সাল ম্যাচিং করে যাচ্ছে, বাট কি সদর দপ্তর আলাদা। ইউনিসেফ হলে নিউ ইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্র। ইউনিসেফের ফুল ফর্মটা কি, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, মনে থাকবে। আচ্ছা, তারপরে হু WHO, এটাও মনে রাখতে হবে প্রতিষ্ঠা সাল, এবং তোমাদের মনে রাখতে হবে সদর দপ্তর হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আচ্ছা, নেক্সট UNEP, এইটা পরিবেশের উপর অনেকবার প্রশ্নটা এসেছে, এটা সাল না মনে রাখলেও তোমরা সদর দপ্তর মনে রাখবে নাইরোবি, যেটা আছে কেনিয়াতে, ঠিক আছে। UNEP মানে হচ্ছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। আমি ফুল ফর্মগুলোকেও তোমাদেরকে দিয়ে দিয়েছি, কারণ ফুল ফর্মগুলো পরীক্ষাতে চলে আসে। পড়াশোনা এমনভাবে করতে হবে যেন চারিদিক থেকে যেন হেল্পফুল হয়ে থাকে পড়াশোনাটা। আর UNDP ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা মনে রাখবে নিউ ইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্র। সাল যেগুলো মনে রাখতে হবে, আমি স্পেশালি সালগুলো সেগুলো গোল করে দিচ্ছি, বাদবাকি সাল মনে না রাখলেও হবে, কিন্তু সদর দপ্তর কিন্তু মনে রাখতেই হবে, এখানে কোনো ছাড় নেই। আচ্ছা, নেক্সট দেখো WWF মানে ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচার, সদর দপ্তর সুইজারল্যান্ড। ম্যাক্সিমাম সদর দপ্তর তোমরা সুইজারল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রে পাবে, আর খুব কম সংখ্যক এদিক ওদিক পাবে, ঠিক আছে। আরেকটা জিনিস দেখবে, মানে সবগুলো নয়, কিন্তু 90% কেস যেখানে দেখবে W দিয়ে শুরু হচ্ছে যেগুলো, সেগুলো সব জেনেভা সুইজারল্যান্ডেই সদর দপ্তর আছে, যেগুলো W দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে। ম্যাক্সিমাম মানে 90% অ্যান্ড অ্যাবভ। আচ্ছা, এটা একটা ট্রিক্স বলে দিলাম। আচ্ছা, WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটা হলো সালটা মনে রাখবে 1995, এবং জেনেভা সুইজারল্যান্ড এর হচ্ছে সদর দপ্তর। আচ্ছা, এরপর কিছু একটু অন্যরকম চলে আসবে, যেমন হচ্ছে ধরো IOC ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, যার সদর দপ্তর হচ্ছে লোজান সুইজারল্যান্ড। আচ্ছা, তারপরে হচ্ছে ফুটবলের ফিফা ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন ফুটবল, এটা মনে রাখবে সালটা 1904 সাল, এবং জুরিচ সুইজারল্যান্ডে এর সদর দপ্তর। এরপরে আসবো আমরা ক্রিকেটেরটাও ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যেটা 1909 সালে তৈরি হয় বা প্রতিষ্ঠা হয়, যেটা দুবাই UAE-তে সদর দপ্তর। UAE মানে কি, ইউনাইটেড আরব এমিরেটস, মানে বলে না সংযুক্ত আরব আমিরশাহী, সেটাই। এই যে ওয়ার্ল্ড ব্যাংক বলছিলাম,
1945 সালে প্রতিষ্ঠিত হয় এবং ওয়াশিংটনের ডিসিতে অবস্থিত। ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এই দুটোই হচ্ছে তোমার ওয়াশিংটনের ডিসিতে সদর দপ্তর রয়েছে, আর দুটোই খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটা 1949 সালে গঠিত হয়, যেটা বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত, মনে থাকবে। আচ্ছা, তারপরে দেখো জোট নিরপেক্ষ আন্দোলন নিয়ে দিয়েছি, এটা খুব একটা মনে রাখলেও চলবে, না রাখলেও চলবে, তবে যারা রাখতে চাইছেও রাখবে, অসুবিধা নেই। জোট নিরপেক্ষ আন্দোলন থেকে খুব একটা প্রশ্ন পরীক্ষাতে দেয়নি, WBPতে দেয়নি, WBCS লেভেলে দু একটা প্রশ্ন এসে থাকে, তো আমি যেহেতু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের উপর করিয়ে দিচ্ছি সেহেতু এটাকেও বাদ দিইনি। জোট নিরপেক্ষ আন্দোলন মানে হচ্ছে নন অ্যালাইন্ড মুভমেন্ট, যেটাকে নন অ্যালাইন্ড মুভমেন্ট বলছে, মানে NAM শর্টকাট। আচ্ছা, এই ধারণা দেনকে জওহরলাল নেহরু ফার্স্ট টাইম এই কনসেপ্টটাকে নিয়ে এসেছিলেন, এই জন্যই তাকে এই জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলে অভিহিত করা হয়, ঠিক আছে। আচ্ছা, জোট নিরপেক্ষ আন্দোলন মানে যখন শুরু হলো, জোট নিরপেক্ষ আন্দোলন মানে কোনো জোটের হয়ে থাকবে না। জোটের হয়ে থাকবে না মিনস ধরো দুটো মহাশক্তিধর রাষ্ট্র যুদ্ধ করছে, তো তাদের কোনোটাতেই থাকবো না, কিন্তু আবার দুজনের সঙ্গেই কমিউনিকেশন রাখবো, দুজনের সুবিধা অসুবিধায় পাশে থাকবো, বাট কাউকে মানে কি বলবো, মানে কাউকে সাপোর্ট করব না, এই ধরনের একটা ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, তো আদি প্রবক্তা মানে হচ্ছে যে যারা এই জওহরলাল নেহরু তো উদ্যোগ নিলেন, কিন্তু তার সাথেও আরও যারা ছিলেন তারা হলেন মার্শাল টিটো, যিনি হচ্ছেন যুগোস্লাভিয়া রাষ্ট্রপতি ছিলেন, ডক্টর সুকর্ণ ইন্দোনেশিয়া রাষ্ট্রপতি ছিলেন, এবং গামাল আবদেল নাসের, যিনি মিশরের রাষ্ট্রপতি ছিলেন। এরা উদ্যোগটা নিয়েছিলেন জওহরলাল নেহরুর সাথে সাথে, ঠিক আছে। আচ্ছা, 1956 সালে এই নন অ্যালাইন মুভমেন্টের নীতিগুলো গৃহীত হয়, এর নীতিগুলোকে বলা হয় পঞ্চশীল নীতি, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট পঞ্চশীল নীতি। আচ্ছা, এইটা হচ্ছে ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট, এই লাইনটা পরীক্ষাতে বেশি দিয়ে থাকে, যে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় সেটা হয় 1961 সালে, সেটা হচ্ছে যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেড, এই যে জায়গাটাতে হলো। আচ্ছা, তাহলে জোট নিরপেক্ষ আন্দোলন খুব শর্টকাটের মধ্যে হয়ে গেল। এরপরে আসছে ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট সার্ক, এখান থেকে পুলিশে বহুবার প্রশ্ন আসে, সার্কটা একটু মাথায় রাখবে। সার্কের প্রথম ধারণা কে দিয়েছিল? বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শ্রীলঙ্কা ভ্রমণকালে মানে বলতে চাইছে শ্রীলঙ্কা সফর যিনি তখন করছিলেন, তিনি যখন করছিলেন সেই সময়কালে তিনি সার্কের প্রথম ধারণা দেন যে সার্ক জিনিসটা কী বা কীভাবে কী করতে হবে, ঠিক আছে। আচ্ছা, সার্কের জন্ম হয় 8ই ডিসেম্বর 1985 সালে। এই তারিখ মনে রাখবে, অনেক সময় ইম্পর্টেন্ট মানে এগুলো কি বলো তো, অনেক সময় দিয়ে দেয়, বুঝলে তো। যেমন হচ্ছে ধরো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল, তোমরা সবাই 1919 পড়ে গেলে, কিন্তু কেউ তারিখ পড়লে না, কিন্তু 1919 সালে 13ই এপ্রিল হয়েছিল। তো কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো তারিখটাও আবার ম্যাটার করে, সব প্রশ্নের নয় কিন্তু কিছু কিছু প্রশ্নের না তারিখটাও ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে সার্কের ব্যাপারটাও তাই। 8ই ডিসেম্বর এটাও কিন্তু মনে রাখতে হবে, 1985 সাল তো আছেই। বাংলাদেশের রাজধানী ঢাকাতে সার্কের জন্ম হলো। এরপরে সার্কের সদর দপ্তরটা হয়ে গেল কাঠমান্ডুতে, যেটা নেপালে অবস্থিত। সদর দপ্তর কিন্তু বাংলাদেশে থাকলো না, এই জায়গায় কিন্তু ভুল করলে হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। বেশ, সার্কের সদস্য কটা আছে বর্তমানে? 8টা দেশ সার্কের সদস্য, আগে ছিল 7টা, নতুন যেটা যুক্ত হয়েছে সেটা হলো আফগানিস্তান। তাহলে 8টা কারা কারা? একটা হলো ভারত, একটা পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, হয়ে গেল 4টে, নেপাল ভুটান 6টা, মালদ্বীপ ও আফগানিস্তান 8টা, ব্যাস সহজ করে একদম। আচ্ছা, এইবার এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সার্কের যে তহবিল, মানে একটা সংগঠনে তো এই যে সকল সদস্য রাষ্ট্র আছে, হ্যাঁ, এরা তো কোনো একটা অঞ্চলকে উন্নত করার জন্যই তো সংগঠন বানিয়েছে, আর্থিকভাবে সাহায্য করার জন্য। তো এই অর্থ বেশি কারা দেয় এই তহবিলে? সেটা হচ্ছে ভারত, সবথেকে বেশি টাকা দেয়, এবং সবথেকে কম টাকা দেয় হচ্ছে বাংলাদেশ। ইনফরমেশনের বেসিসে এগুলো জেনে রাখো, কে কম দিল বেশি দিল তা নিয়ে আবার মানে অন্যরকম করে ভাবার দরকার নেই, ইনফরমেশনের মতো জেনে রাখা ভালো।
সার্কের ফুল ফর্মটা যেটা, সেটা হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। দক্ষিণ এশীয় টাইপসের একটা, মানে এশিয়ার দক্ষিণ দিকের একটা সংস্থা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আসিয়ান। আসিয়ানটাও সার্কের মতোই একটা সংস্থা, তবে এইখানে কিন্তু ভারতের সদস্যপদ নেই আসিয়ানে, ঠিক আছে। সার্কে ভারত আছে কিন্তু আসিয়ানে ভারত নেই। আসিয়ানের ফুল ফর্মটা কি, সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, মানে এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে, এখানে ভারতের সদস্যপদ নেই। গঠনকাল হচ্ছে 1967 সাল। এর সদর দপ্তর হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তাতে অবস্থিত। আর এখানে যে দেশটা রয়েছে না, এই যে 5টা দেশের আমি নাম দিয়েছি, এটা হচ্ছে প্রথমে মানে সার্ক যখন গঠিত হয় তখন এই 5টা দেশ ছিল, মানে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এগুলো তখন ছিল। পরে কিন্তু আসিয়ানের সাথে আরও দেশ যুক্ত হয়েছে এবং যুক্ত হয়ে পরে আসিয়ান 10 গঠন করেছে। হ্যাঁ, আসিয়ান 10 গঠন করেছে। আসিয়ান 10 মিনস কি, মানে হচ্ছে এর সাথে আরও 5টা দেশ যুক্ত হয়ে আসিয়ান 10 হয়ে গেছে, মানে 10টা দেশ হয়ে গেছে। এবং আসিয়ান ফোরাম, মানে আসিয়ান ফোরাম বলে একটা গঠন করেছিল আসিয়ান, সেইখানে 1996 সাল নাগাদ ভারত এই আসিয়ান ফোরামের একবার সদস্য হয়েছিল, আসিয়ানের সদস্য না হয়েও, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান আমি আলাদা করে শেয়ার করলাম। আজকে চরম লেভেলের বৃষ্টি হচ্ছে, সারা দিন বৃষ্টি, এবং রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, তোমরা জানো, ঠিক আছে। তাই বৃষ্টির কিছুটা শব্দ হয়তো ভিডিওর মধ্যে চলে যাবে, হ্যাঁ। তো যাই হোক, সেগুলো একটু অ্যাভয়েড করেই তোমরা ক্লাসের দিকে মন দেবে। তো বৃষ্টিপাত হচ্ছে, এখন কি করা যাবে বলো, এবং চরম বৃষ্টি, মানে অল্প স্বল্প নয়, চরমই বৃষ্টি, মানে ছাড়ার কোনো ইচ্ছে নেই বৃষ্টি, হ্যাঁ। নেই তো নেই, আবার আছে তো চরম, এই হয়েছে অবস্থা এখন। আচ্ছা, নেক্সট এবং আমাদের শেষ যে অংশটুকু, সেটা হলো বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি, ঠিক আছে। ইন্টারন্যাশনাল যে সকল ট্রিটিগুলো হয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব। আন্তর্জাতিক চুক্তি বলছি কিন্তু, হ্যাঁ, এই দেশের মধ্যে বিভিন্ন রাজ্যের চুক্তি ওগুলো কিন্তু তুলবে না এখানে, ওগুলো অন্য প্রসঙ্গ। এখানে আন্তর্জাতিক চুক্তির কথা হচ্ছে, যেমন হচ্ছে এনটিবিটি বা নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, যেটা হচ্ছে পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা বন্ধ করতে হবে, এই জন্য এই চুক্তিটা হয়েছিল। বিভিন্ন দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে। শোনো, ইউনাইটেড নেশনসের মতে প্রায় 193+ দেশ সদস্যপদ লাভ করেছে, তো সম্মিলিত জাতিপুঞ্জের হিসাব অনুযায়ী। তো এর মানে এই নয় যে সবাই এখানে নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটিতে সাইন করেছে, এমন নয়, ঠিক আছে। হার্ডলি হয়তো 100 থেকে 110টা এরকম হয়তো দেশ হয়তো সাইন করবে, অনেকেই হয়তো করবে না। তো যাই হোক, যতজনই সাইন করুক না কেন, তাদের মধ্যে তো চুক্তি হচ্ছেই, সেটাকেই জেনে রাখতে হবে। নেক্সট হচ্ছে এনপিটি, নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। এটা হচ্ছে একই জিনিস, যে মানে বিশ্বে পারমাণবিক অস্ত্র পরীক্ষার উপর নিষেধাজ্ঞা, অনেকটা সিমিলার জিনিস, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিমলা চুক্তি। পরীক্ষাতে বহুবার চলে এসেছে। সিমলা চুক্তি কি, কেন 1962 সালটা কি ঠিকঠাক হলো? সিমলা চুক্তি, না 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 না, ভুল হচ্ছে। সিমলা চুক্তির এই যে সালটা একটু মিস্টেক হয়েছে। আই থিঙ্ক এটা 1975 আমার যতদূর মনে পড়ছে সিমলা চুক্তি। যাই হোক, আমি এটা তোমাদেরকে কনফার্ম করে দেব। আমার যতটা মনে পড়ছে 1975 বা 72, সিমলা চুক্তি 72 কি 75, আমি ভিডিও শেষে কনফার্ম করে দিচ্ছি। 62টা দেখে আমার একটু মাথা ঘুরে গেল, ঠিক আছে। যাই হোক, একটু রং ডাটা পুট হয়ে গেছে, এই জন্য আমি দুঃখিত। তো 1971 সালে যে যুদ্ধ হয়েছিল ভারত ও বাংলাদেশের মধ্যে, ভারত ও পাকিস্তানের মধ্যে, বাংলাদেশকে কেন্দ্র করে, মানে বাংলাদেশ তখন স্বাধীনতা চাইছিল। যাই হোক মনে পড়েছে 1972 হবে, ঠিক আছে। সিমলা চুক্তি 1972 হবে, এটা নিয়ে আমি মাথায় কাজ করাচ্ছিলাম যে 62টা 72 হবে, এটা তোমরা একটু ঠিক করে নেবে, ঠিক আছে। যাই হোক, তো ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধটা কেন হলো, সেটা হচ্ছে বাংলাদেশে তখন যুদ্ধের পরিস্থিতি, 1971 সাল, তখন ভারত
এই ভারত তখন আমাদের একটা স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশ এবং পাকিস্তান তারা তারা একভাবে স্বাধীন রাষ্ট্র, কিন্তু বাংলাদেশের ওপর বিভিন্নভাবে পাকিস্তানের অত্যাচার, মানে এখন পাকিস্তান বলছি, তখন আর কি পূর্ব পাকিস্তান ছিল বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান ছিল পাকিস্তান, তাদের মধ্যে সংঘাত হয় এবং সেই সংঘাতে প্রচুর যারা পূর্ব পাকিস্তানি, যারা বাংলাদেশ, ওদের অনেক ক্ষতি হয়। তারা ভারত সরকারের কাছে সহায়তা চায়, ভারত সরকার তাদেরকে সহায়তা করে, ফলে বাংলাদেশের সাথে ভারতের একটা যুদ্ধ হয়। এই যুদ্ধের পরে যাতে অবস্থা বিগড়ে না যায়, ভবিষ্যতে যাতে আবার যুদ্ধ না বাঁধে, সেজন্য একটা শান্তি টাইপসের একটা চুক্তি ছিল, সিমলা চুক্তি, যেটা 1972 সালে হয়েছিল। ঠিক আছে, এখানে একটু রং ডাটা পুট হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। আচ্ছা, মন্ট্রিল প্রোটোকল, মন্ট্রিল আর কিয়োটো, ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট দুটো প্রোটোকল, পরীক্ষাতে খুব দেয় পরিবেশের উপর, তো পরীক্ষাতে পরিবেশ টাইপসের জিনিস একটু বেশি দেয়। হ্যাঁ, তো মন্ট্রিল হচ্ছে, মন্ট্রিল থেকে মনে রাখবে মন। হ্যাঁ, মানে আমি ট্রিক্স বলে দিচ্ছি, নাহলে ভুল হবে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। মন্ট্রিল থেকে মনে রাখবে মন, তোমাদের যে মন সেটা হচ্ছে মন্ট্রিল। আর বায়ুমণ্ডলের ওজোন স্তর মানে তোমাদের যে মনের স্তর, ঠিক আছে। এই ধরো তোমাদের এটা হৃৎপিণ্ড, কোনো রকমভাবে বুঝে নাও। তো হৃৎপিণ্ড হলো, তো এই যে হৃৎপিণ্ডের যে স্তর মানে তোমাদের মনের যে স্তর, সেইটার অবক্ষয় রোধ করা, মানে বায়ুমণ্ডলের ওজোন স্তরের অবক্ষয় রোধ করা, এটা হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। তাহলে ওজোন স্তরটা হচ্ছে তোমাদের মনের স্তর, ঠিক আছে, যেটা মন্ট্রিল থেকে মন, আর সেটা হচ্ছে ওজোন স্তরের অবক্ষয় রোধ করা। এটা একটু মনে রাখবে, কেননা খুব ভুল হয়। আরেকটা হচ্ছে কিয়োটো প্রোটোকল, যদি মন্ট্রিলটা ওজোন স্তর হয় তাহলে কিয়োটোটা নিশ্চয়ই বিপরীত হবে। তাহলে সেটা কি, সেটা হচ্ছে গ্রিন হাউস এফেক্টের যে ব্যাপারটা, মানে গ্রিন হাউস গ্যাসের নির্গমনের মাত্রা কমাতে হবে। বিভিন্ন রাজ্যের উপর নিয়ম করা আছে, বিভিন্ন দেশের উপর নিয়ম করা আছে, ঠিক আছে, যে আপনারা একটা লিমিটেড টাইপসের গ্রিন হাউস গ্যাস বার করতে পারবেন, তার বেশি পারবেন না, মানে বেশি দূষণ করা যাবে না, দূষণের উপর একটা লিমিট করা আছে। নাহলে প্রতিটা দেশ ইচ্ছা মতো যদি দূষণ করতে লাগে, তাহলে আর বলো পৃথিবী আর বাঁচবে না। তো সালটা একটু মনে রাখবে, মন্ট্রিল, তোমার মন যেটা, সেটা 1987, ঠিক আছে, 1987, এবং ঠিক 10 বছর পরে 1997 সালে এসে সেটা হয়ে যাচ্ছে কিয়োটো প্রোটোকল। এই দুটো প্রোটোকল পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে, এবং আমি তোমাদেরকে একটা সুন্দরভাবে বলে দিলাম যাতে তোমাদের কখনো ভুল না হয়। মানে অ্যাকচুয়ালি এই ডাটাগুলো ইম্পর্টেন্ট, এইগুলো আসে পরীক্ষাতে, সালের থেকে বেশি ইম্পর্টেন্ট এইগুলো। তো হয়তো মন্ট্রিলটা গ্রিন হাউস করে দিলে, কিয়োটো হয়তো করে দিলে ওজোন স্তর, ওই জন্য আমি এই সুন্দর করে তোমাদেরকে বললাম যাতে মনে থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ছিটমহল বিনিময় চুক্তি, এ ভারত আর বাংলাদেশের মধ্যে 2015 সালে হয়েছিল, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি তোমাদের ইন্টারন্যাশনাল লেভেলের যে পলিটির যে পোর্শনটা, সেটা আমি করিয়ে দিলাম, খুব সুন্দরভাবে করিয়ে দিয়েছি। এর উপর থেকে আর এক্সট্রা কিচ্ছু ভাবতে হবে না, যা করিয়ে দিয়েছি তাই এনাফ। যার মনে হবে বেশি পড়তে পারো, বাট আমি বলছি যা করিয়ে দিয়েছি যথেষ্ট করিয়ে দিয়েছি, এর বাইরে আর কিছু দরকার নেই। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আজকের ক্লাসটা সত্যিই বড় হয়ে গেল। দেখা হবে আবারও কোনো দুর্দান্ত একটা ক্লাসে, আজকের ক্লাসটা এ পর্যন্তই রাখছি।